হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা দেখব অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। ঠিক আছে, তো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে ফার্স্ট আসে যাক ইনসুলিন। তো ইনসুলিন কী কী আছে ফার্স্ট হচ্ছে দেখা যাক। টাইপ 1-এর ক্ষেত্রে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কী হয়, বিটা সেল ডিস্ট্রাকশন হয়, অ্যাবসেন্স অফ দ্য ইনসুলিন। ঠিক আছে, এর জন্য আমরা ইনসুলিন অ্যাডমিনিস্টার করি। তো ইনসুলিন অ্যাডমিনিস্টারের ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 1, সেটা হচ্ছে কি ফর 2 ইনজেকশন রেজিমেন্ট, যেখানে 2টা ইনজেকশন রেজিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে টোটাল ডোজটা হবে 0.6 ইউনিট ইন্টু ওয়েট ইন কেজি, এবং মর্নিং ডোজটা হবে 2/3 অফ টোটাল ডোজ, এবং ইভিনিংয়ে যাবে হচ্ছে 1/3 অফ টোটাল ডোজ। এখন মর্নিংয়ে যে 2/3টা আছে সেটার ক্ষেত্রে আমরা লং অ্যাক্টিং অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা দেবো সেটা হচ্ছে 2/3 দিব, আর 1/3 দিব হচ্ছে শর্ট অ্যাক্টিং। আর ইভিনিং ডোজে আমরা হাফ অফ করে দেবো, অর্থাৎ হাফ হচ্ছে লং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং হচ্ছে হাফ হচ্ছে শর্ট অ্যাক্টিং। ধরো যে কারো ওয়েট হচ্ছে 30 কেজি, ঠিক আছে, তাহলে তাকে 0.6 দিয়ে গুণ দিলে কত আসতেছে, 18 ইউনিট। তাহলে আমার টোটাল 18 ইউনিট দিতে হবে। এখন 18 ইউনিটকে যদি আমি মর্নিং আর ইভিনিংয়ে ভাগ করি, তাহলে ইভিনিংয়ে যাবে হচ্ছে 6 ইউনিট আর মর্নিংয়ে যাবে হচ্ছে 12 ইউনিট। ঠিক আছে, তাহলে মর্নিংয়ে আমার 12 ইউনিট আসবে আর ইভিনিংয়ে আসবে হচ্ছে 6 ইউনিট। তো এখানে দুইটাই ইনজেকশন আছে, একটা হচ্ছে ইনজেকশন অফ রেগুলার ইনসুলিন, যেটা হচ্ছে ক্লিয়ার অ্যাজ ওয়াটারের মতো দেখতে, এবং এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং। আরেকটা আছে হচ্ছে ইনজেকশন এনপিএইচ ইনসুলিন, যেটা হচ্ছে ক্লাউডি দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে লং অ্যাক্টিং। তো লং অ্যাক্টিংটা আমরা যেটা জানি সেটা হচ্ছে মর্নিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে শর্ট অ্যাক্টিং যেটা সেটা দিব হচ্ছে 1/3 আর লং অ্যাক্টিংটা দিব 2/3। তাহলে হচ্ছে 12 ইউনিটের মধ্যে 8 মানে 4 ইউনিট আর 8 ইউনিট এইভাবে যাবে। আর ইভিনিংয়ের ক্ষেত্রে 50-50, অর্থাৎ 3 ইউনিট 3 ইউনিট। ঠিক আছে, আর যদি প্রি মিক্সড করা থাকে, প্রি মিক্সড মানে কি, আমার হচ্ছে সেম কম্বাইনার আছে, সেক্ষেত্রে হচ্ছে বাইফেজিকের ক্ষেত্রে আমরা কি দিব, মর্নিংটা 70 আর 30 দিব, আর হচ্ছে ইভিনিংটা 50-50 করে দিব। তাই টোটাল ইউনিটটা 50-50 আর মর্নিংটা হচ্ছে 70-30, অর্থাৎ 2/3 আর 1/3 করে দেবো, কারণ ওখানে মিক্স করাই আছে। আর যেমন একটা বাইফেজিকের অর্থাৎ প্রিমিক্সড ইনসুলিন একটা আছে, একটা হচ্ছে নভোলিন। ঠিক আছে, আচ্ছা, এখন কখন আমরা ইনসুলিন দিব, যদি তার HbA1c লেস দেন 7%। আমার ইনসুলিন দেওয়ার গোলটা কি, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার 70 থেকে 130 মিলিগ্রাম পার ডিএল, আর হচ্ছে 2 আওয়ার্স পোস্টপান্ডিয়াল লেস দেন 180 মিলিগ্রাম পার ডিএল। তো এই কন্ডিশন এই পর্যন্ত না আসা পর্যন্ত আমরা হচ্ছে ইনসুলিনটা কী করবো, তাদেরকে হচ্ছে ইনসুলিনটা দিব। তো ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে আমার ডোজ মেনটেনের একটা কথা আছে। যদি ইনসুলিন দেওয়ার পর আমার যদি গ্লুকোজ লেভেল মেনটেন না হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি বিফোর ব্রেকফাস্টে দেখি, তাহলে আমরা কোন জিনিসটা অল্টার করব, ইভিনিং ইন্টারমিডিয়েটটা অল্টার করব। যদি বিফোর লাঞ্চে যদি ডোজ মানে গ্লুকোজ লেভেল ঠিক না থাকে, সেক্ষেত্রে আমরা মর্নিংয়ে শর্ট অ্যাক্টিং যেটা সেটা অল্টার করব। আর যদি বিফোর ইভিনিং মিল যদি মানে ইভিনিং মিলের আগে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা মর্নিং ইন্টারমিডিয়েট ডোজটা অল্টার করব। আর যদি বিফোর বেড টাইমের আগে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ইভিনিংয়ের শর্ট ডোজ যেটা আছে সেটা অল্টার করবো, এবং অল্টার কতটুকু করা হয়, এটা হচ্ছে চেঞ্জ করা হয় 2 to 4 ইউনিট। ঠিক আছে, মানে হচ্ছে শর্ট ইউনিট মানে শর্ট অ্যাক্টিং যেগুলো সেগুলো হচ্ছে সাম টাইমের জন্য দিতে পারে, বাট ইন্টারমিডিয়েট অ্যাক্টিংগুলো অনেক টাইমের জন্য হচ্ছে কভার করতে পারে। এখন দেখা যাক আমরা হচ্ছে কী কী ড্রাগ ইউজ করি ওরাল হাইপোগ্লাইসেমিকের অর্থাৎ গ্লুকোজ লেভেল ফল করানোর জন্য কী কী ড্রাগ ইউজ করি। তো ফার্স্টে আসা যাক সালফোনাইল ইউরিয়া। ঠিক আছে, তো কিছু আছে সিক্রেটোকক, যেগুলো হচ্ছে ইনসুলিন সিক্রেট বাড়ায়, এরকম দুইটা ড্রাগ আছে, একটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া, একটা হচ্ছে মেগলিটিনাইড। তো সালফোনাইল ইউরিয়ার মধ্যে কী আছে, কিছু ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে কী আছে, একটা হচ্ছে টলবিউটামাইড আর হচ্ছে ক্লোরপ্রোমামাইড। ঠিক আছে, একটা হচ্ছে টলবিউটামাইড, একটা হচ্ছে ক্লোরপ্রোমামাইড। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে কী আছে, একটা হচ্ছে গ্লিপিজিড, গ্লিক্লাজিড, গ্লিবেনক্লামাইড আর হচ্ছে গ্লাইবিউরাইড। এই চারটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আর মেগলিটিনাইডের মধ্যে কী আছে, একটা হচ্ছে রিপাগ্লিনাইড আর হচ্ছে ন্যাটেগ্লিনাইড। এছাড়াও কিছু আছে সেন্সিটাইজার। সেন্সিটাইজারের মধ্যে কী আছে, একটা হচ্ছে বাইগুয়ানাইড আর হচ্ছে থায়াজোলিডিন ডাইন। তো বাইগুয়ানের মধ্যে আছে মেটফরমিন, ফেনফরমিন। বাট ফেনফরমিনের ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে। আর থায়াজোলিডিন ডায়নের মধ্যে আছে হচ্ছে রুসিগ্লিটাজন আর হচ্ছে পায়োগ্লিটাজন। এরপরে কিছু আছে নিউয়ার ড্রাগ, যেমন হচ্ছে আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর। এটার উদাহরণ কী আছে, এটার উদাহরণ আছে হচ্ছে অ্যাকার্বোজ এবং হচ্ছে মিগলিটল। এছাড়াও আরেকটা আছে হচ্ছে পেপটাইডেস 4 ইনহিবিটর, যেমন আছে সিটাগ্লিপটিন আর হচ্ছে ভিলডাগ্লিপটিন। এরপর আছে হচ্ছে জিএলপি অ্যাগোনিস্ট হচ্ছে লাইক এক্সেনাটাইড, আর হচ্ছে SGL2 রিসিপ্টর অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। এটা আছে হচ্ছে ড্যাপাগ্লিফ্লোজিন আর হচ্ছে ক্যানাগ্লিফ্লোজিন। এবার দেখা যাক হুমালগ মিক্স। ঠিক আছে, হুমালগ মিক্স যেটা সেটা হচ্ছে 75-25 আমরা মর্নিংয়ে দেবো, আর 50-50 আমরা ইভিনিং দেবো পার ml এর জন্য। ঠিক আছে, তো কারো যদি হচ্ছে এটা কতটুকু দিতে হয়, এটা হচ্ছে টোটাল ডোজটা হবে 0.5
to 1 unit per kg body weight, ঠিক আছে। এটা কোথায় অ্যাডমিনিস্টার করা হয় ইনসুলিনটা? সাবকিউটেনাস বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড ইভিনিং মিল। এছাড়াও ইনসুলিন লিসপ্রোপ্রোটামিন যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং হচ্ছে ইনসুলিন লিসপ্রো যেটা সেটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং, এই দুটার মিক্স থাকে। এখন আমরা কিছু ইনসুলিন সম্পর্কে দেখব, সেটা হচ্ছে ইনসুলিনের মধ্যে কিছু আছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে কি আছে? লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলিসিন, ঠিক আছে। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে হচ্ছে রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েটের মধ্যে আছে হচ্ছে এনপিএইচ অ্যান্ড হচ্ছে ইনসুলিন লেন্টি আর হচ্ছে ইনসুলিন আইসোফেন। আর লং অ্যাক্টিংয়ের মধ্যে আছে ইনসুলিন গ্লার্জিন আর ইনসুলিন ডেটিমির। এখন এটা কতটুকু অনসেট হচ্ছে? এটা হচ্ছে লেস দেন 30 মিনিট, ঠিক আছে। এরপর হচ্ছে রেগুলার ইনসুলিন হচ্ছে 30 মিনিট টু 1 আওয়ার। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে 1 to 2 আওয়ার্স পরে এটা কাজ শুরু করে, আর এটা হচ্ছে 2 to 6 আওয়ার পরে এটা হচ্ছে কাজ শুরু করবে। এটা পিকে পৌঁছায় কখন? এটা পিকে পৌঁছায় হচ্ছে 1 আওয়ারে। 1 আওয়ারে ইনসুলিনটা পিকে থাকে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আফটার 30 মিনিট টু 3 আওয়ার্স পর্যন্ত এটা হচ্ছে কভার করতে পারে। আর এটার হচ্ছে আফটার 1 আওয়ার থেকে এটা 2 আওয়ারে পিকে পৌঁছায় এবং 5 to 7 আওয়ার পর্যন্ত কভার করতে পারে। আর এটা 1 to 2 আওয়ার পরে মানে কাজ শুরু করে এবং 6 to 12 আওয়ারে পিকে পৌঁছায় এবং 18 আওয়ার পর্যন্ত এটা কাজ করতে পারে। আর লং অ্যাক্টিং ইনসুলিন যেটা সেটা হচ্ছে 1 to 3 ডেজ কভার করতে পারে। এছাড়াও আমরা হাইপার গ্লাইসেমিক সিনড্রোম এবং ডিকের মধ্যে কিছু পার্থক্য জানি, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ যদি মোর দেন 600 মিলিগ্রাম পার ডিএল হয় সেক্ষেত্রে হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার সিনড্রোম। আর ডিকে হচ্ছে 200-এর উপরে গেলে, ঠিক আছে, মাইল্ড মডারেট সিভিয়ার 200-এর উপরে গেলে। আর ভেনাস পিএইচ যদি 7.3 এর বেশি হয়, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার সিনড্রোম। আর যদি 7.3 এর কম হয় অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করে সেক্ষেত্রে মাইল্ড, 7.2 এর কমে গেলে মডারেট, আর 7.2 এর থেকে আরও কমে গেলে সেটা হচ্ছে সিভিয়ার। বাইকার্বনেট লেভেল যদি 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে বেশি হয় সেটা হচ্ছে এইচএইচএস। আর যদি 15 এর কম হয় সেক্ষেত্রে ডিকে মাইল্ড, 10 এর কম হলে মডারেট, আর হচ্ছে 5 এর কমে গেলে সেটা হচ্ছে আমাদের সিভিয়ার ডিকেএ। এরপর দেখা যাক ইন্ডিকেশন অফ ইনসুলিন থেরাপি। আমরা ইনসুলিন কাদের দিই? নর্মালি যাদের ইনসুলিন কম আছে অথবা ইনসুলিন স্ট্রেসের জন্য ইনসুলিন যাদের বেশি লাগতেছে তাদের ক্ষেত্রে ইনসুলিন থেরাপি দিতে হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন একেবারেই থাকে না এদের। আনকন্ট্রোল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এদের ইনসুলিন দিতে হয়। এছাড়াও কারো যদি ডায়াবেটিক উইথ কমপ্লিকেশন হয়ে যায়, ঠিক আছে, ইনসুলিনের অভাবে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ডিকেএ, তারপর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তারপর হচ্ছে এইচএইচএস, তারপরে ডায়াবেটিক উইথ স্ট্রোক, এমআই, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা ইনসুলিন দিই। এছাড়াও কি আছে? জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এছাড়াও পার অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ ডায়াবেটিক পেশেন্ট। এরপর হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট উইথ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এরপর হচ্ছে হাইপার ক্যালেমিয়া অ্যাজ ইনসুলিন ইনক্রিজ দ্য আপটেক অফ দ্য পটাশিয়াম ইন্টু দ্য সেল। এখন ইনসুলিন দেওয়ার পরে তার কিছু সাইড ইফেক্ট হতে পারে। একটা হচ্ছে বেশি ইনসুলিন দিলে সে হাইপোগ্লাইসেমিয়ায় চলে যেতে পারে। এরপরে ইনসুলিন দিলে তার ওয়েট গেইন একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, কারণ অনেক গ্লুকোজ সেলের মধ্যে এন্টার করে, ফলে ওয়েট গেইন হয়। এছাড়াও কী হয়? পেরিফেরাল এডিমা হয়। ইনসুলিন ট্রিটমেন্ট কজেস সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন ইন দ্য শর্ট টার্ম, ঠিক আছে, এর ফলে হচ্ছে পেরিফেরাল এডিমা। এছাড়াও ইনসুলিনের এগেনস্টে ইনসুলিন অ্যান্টিবডি ফর্মেশন হতে পারে। এরপরে হচ্ছে লিপোডিস্ট্রফি অ্যাট দ্য ইঞ্জেকশন সাইটে ইঞ্জেকশনের জন্য লিপোডিস্ট্রফি হতে পারে, এবং হচ্ছে লোকাল অ্যালার্জি। এখন দেখা যাক মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য সালফোনাইল ইউরিয়া। তো সালফোনাইল ইউরিয়া মেইনলি যে জিনিসটা করে সেটা হচ্ছে এটিপির জায়গায় মেইনলি বসে হচ্ছে পটাশিয়াম চ্যানেলগুলোকে ব্লক করে দেয়। তো ইট ব্লক এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ইন দ্য প্যানক্রিয়েটিক বিটা সেল। 2 নম্বর কি? রিডাকশন অফ দ্য সেরাম গ্লুকাগন লেভেল। 3 নম্বর হচ্ছে ক্লোজার অফ দ্য পটাশিয়াম চ্যানেল ইন এক্সট্রা প্যানক্রিয়েটিক টিস্যু। তাহলে প্যানক্রিয়েটিক টিস্যুতে এবং এক্সট্রা প্যানক্রিয়েটিক টিস্যুতে পটাশিয়াম চ্যানেলটাকে ক্লোজার করে, এর মাধ্যমে সালফোনাইল ইউরিয়া কাজ করে। এখন মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য মেগলিটিনাইড অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস। তো এরা কীভাবে হচ্ছে গ্লুকোজ লেভেল কমায়? এরা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ রেগুলেটর। এরা হচ্ছে খাওয়ার পরে মেইনলি গ্লুকোজ রেগুলেটরের ক্ষেত্রে আমরা মেগলিটিনাইড ইউজটা করি, ঠিক আছে। তো ইট স্টিমুলেটস এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন। তো এরা হচ্ছে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশনটাকে স্টিমুলেট করে। এরপর আসে যাক বাইগুয়ানাইড। তো বাইগুয়ানাইড হচ্ছে মেটফর্মিন, যেটা আমরা অলওয়েজ ডিটেলসে পড়বো এরপরে। তো বাইগুয়ানাইড যাতে মেটফর্মিন আর ইউগ্লাইসেমিক ড্রাগ, অর্থাৎ এরা হচ্ছে ইনসুলিন সিক্রেট করেন, এরা হচ্ছে অন্য কোনো ফাংশনের মাধ্যমে গ্লুকোজ লেভেল ফল করায়। তো ইট হ্যাজ নো হাইপোগ্লাইসেমিক ইফেক্ট ইন নন ডায়াবেটিক ইন্ডিভিজুয়ালস, বাট ইন ডায়াবেটিক ইন্ডিভিজুয়ালস in insulin sensitivity and peripheral glucose are increased. Insulin sensitivity and the peripheral glucose uptake are increased, and perhaps through activation of the cyclic AMP regulated kinase in the muscles. It impairs glucose absorption by the gut and inhibits the hepatic gluconeogenesis, ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে গ্লুকোজ লেভেলটা ফল করে। তারপরে থায়াজোলিডিন ডায়ন কীভাবে করে? It works by enhancing the action of the endogenous insulin, and their effect are
partly directed in adipose tissue and partly indirect by altering release of adipokines such as adiponectins and resin and resistin which alters the insulin sensitivity in the liver. তো এভাবে থায়াজোলিডিন ডায়নটা কাজ করে। একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যাকশন, ইনসুলিনের এন্ডোজেনাস অ্যাকশনটা বাড়ায়। 2 নাম্বার হচ্ছে পার্টলি ডাইরেক্ট অ্যান্ড পার্টলি ইনডাইরেক্ট, ঠিক আছে, বাই অল্টারিং রিলিজ অফ অ্যাডিপোকাইন, অ্যাডিপোকাইনগুলো রিলিজ করার মাধ্যমে ইনসুলিন সেন্সিটিভিটি পরিবর্তন করে। এর মাধ্যমে হচ্ছে লিভার ইনসুলিন সেন্সিটিভিটি পরিবর্তন করে থায়াজোলিডিন ডায়ন কী করে, গ্লুকোজ লেভেল ফল করে। এরপরে দেখা যাক আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর। তো আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর কীভাবে কাজ করে? ইট ডিলেস কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন ইন দ্য গাট বাই সিলেক্টিভ ইনহিবিটিং ডাইস্যাকারাইড। তো এরা ডাইস্যাকারাইডকে ইনহিবিট করার মাধ্যমে গাটের কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন ডিলে করায়। GLP-1 অ্যাগনিস্ট কীভাবে কাজ করে? ইট স্টিমুলেট বিটা সেল টু সিক্রেটস ইনসুলিন, এভাবে GLP-1 কাজ করে। এরপর DPP-4 ইনহিবিটর কীভাবে কাজ করে? ইট ইনহিবিটস DPP-4 এনজাইম দ্যাট ক্যাটালাইজেস দ্য GLP ইন দ্য ইন্টেস্টাইন। তারপর হচ্ছে SGL2 অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার 2, যেটা এটা ইনহিবিটর কীভাবে কাজ করে? ইট ইনহিবিটস রেনাল টিউবুলার অ্যাবজর্পশন অফ দ্য গ্লুকোজ। তো এরা রেনাল টিউবুলারের গ্লুকোজের অ্যাবজর্পশন কমায় দেয়। তো লিভারের ক্ষেত্রে কী করে? ডিক্রিজড গ্লুকোজ আউটপুট, ঠিক আছে, লিভারের ক্ষেত্রে কিছু আছে গ্লুকোজ আউটপুটটা কমায়, যেমন কি মেটফর্মিন এবং থায়াজোলিডিন ডায়ন, ঠিক আছে। গাটের ক্ষেত্রে ডিলে গ্লুকোজ অ্যাবজর্পশন এটা করে হচ্ছে আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরে, যেটা আমরা দেখছি আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর গাট থেকে অ্যাবজর্পশনটা কমায়। ইনসুলিন রিপ্লেসমেন্ট, ইনসুলিন যদি না থাকে ইনসুলিন রিপ্লেসমেন্ট ইনসুলিন কাজ করে, এবং কিছু আছে ইনসুলিন সিক্রেটোগক, ঠিক আছে, যেমন হচ্ছে সালফোনাইলুরিয়া, মেগলিটিনাইড এবং হচ্ছে ইনক্রেটিন বেসড থেরাপি। আর কিছু আছে যারা হচ্ছে পেরিফেরাল গ্লুকোজ আপটেকটা বাড়ায় দেয় মাসেল এবং অ্যাডিপোসাইটে, ঠিক আছে, এবং এরকম আছে হচ্ছে মেটফর্মিন। কিছু আছে ইনক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, যেমন হচ্ছে থায়াজোলিডিন ডায়ন। তাহলে থায়াজোলিডিন ডায়ন ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়ায়, আবার হচ্ছে গ্লুকোজ আউটপুটও কমায় লিভার থেকে। এরপরে মেটফর্মিন সম্পর্কে একটু কথা বলা হয়, সেটা হচ্ছে মেটফর্মিন হচ্ছে ইট ইজ অ্যান ইনসুলিন স্পেয়ারিং এজেন্ট, ঠিক আছে। তাহলে মেটফর্মিন হচ্ছে ইনসুলিন সিক্রেট, মানে নন ডায়াবেটিক পেশেন্টকে আমরা ইউজ করতে পারি, এবং এটা হচ্ছে নন ওরাল হাইপোগ্লাইসেমিক, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করে না। ইট ডাজ নট ইনক্রিজ ওয়েট, এটা হচ্ছে ওয়েট বাড়ায় না। ইট ডাজ নট কজ হাইপোগ্লাইসেমিয়া, ইট ডিক্রিজ দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার অ্যান্ড মাইক্রোভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। এই জন্য মেটফর্মিনটা অনেক দিক থেকে হেল্পফুল, অর্থাৎ অ্যাডভান্টেজ আছে। প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাসকে কীভাবে প্রিভেন্ট করে? এটা হচ্ছে ইট ইজ ইউজফুল ইন দ্য প্রিভেনশন অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ইট ইজ এফিকেসিয়াস ইন প্রিভেন্টিং নিউ অনসেট টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস ইন middle aged obese person and IGT and the fasting hypoglycemia. It does not prevent diabetes in older and linear pre-diabetes. তাহলে ওল্ডারদের এটা এবং লিনিয়ার প্রিডায়াবেটিসের এটা তেমন কোনো ইফেক্ট দেখায় না। ইনভেস্টিগেশন কী দিব? মেটফর্মিন দেওয়ার আগে আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন দিতে হবে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, যাদের কিডনি ঠিক আছে নাকি, কারণ মেটফর্মিনের ক্ষেত্রে যদি রেনাল টিউবুলের প্রবলেম হয়, অর্থাৎ কিডনিতে যদি রেনাল ফেলিওর থাকে, সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। আর হচ্ছে লিভার ঠিক আছে নাকি, এজন্য হচ্ছে ALT অথবা SGPT এই টেস্টটা আমরা দিব। এবার দেখা যাক সালফোনাইলুরিয়া। সালফোনাইলুরিয়া কী কী সাইড ইফেক্ট আছে? একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সালফোনাইলুরিয়াগুলো মেনলি হাইপোগ্লাইসেমিয়া করে ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে। এছাড়াও সালফোনাইলুরিয়া কী করে? ওয়েট গেইন করে, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, 2 নম্বর হচ্ছে ওয়েট গেইন, 3 নম্বর হচ্ছে GI আপসেট, 4 নম্বর হচ্ছে জেনারেলাইজড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে জি দিয়ে 2টা, GI আপসেট, জেনারেলাইজড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ব্লাডের ক্ষেত্রে এরা কী করে? অ্যাগ্রানুলোসাইটোসিস, অ্যাপ্লাস্টিক অ্যান্ড হেমোলাইটিক অ্যানিমিয়া এবং কোলেস্ট্যাটিক জন্ডিস, আর হচ্ছে টেরাটোজেনিসিটি, ঠিক আছে। মেটফর্মিনের ক্ষেত্রে সাইড ইফেক্ট কী কী? মেটফর্মিন হচ্ছে GI আপসেট এবং হচ্ছে ডিক্রিজড ভিটামিন B12 অ্যাবজর্পশন ইন ক্রনিক ইউজ, এবং এর ফলে কী হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাহলে মেটফর্মিনের ক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, এবং ফেনফর্মিনের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। আর থায়াজোলিডিন ডায়ন যেটা মানে হচ্ছে কি রোজিগ্লিটাজোন এবং পায়োগ্লিটাজোন, এরা কী করে? ডোজ রিলেটেড ওয়েট গেইন করে, ঠিক আছে, এভারেজ 1.3 kg ডোজ রিলেটেড ওয়েট গেইন। এছাড়াও কী করে? ফ্লুইড রিটেনশন করে, ঠিক আছে, প্রেজেন্টিং অ্যাজ মাইল্ড। এরপরে কী করে? ফ্লুইড রিটেনশন করে এবং হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া এবং পেরিফেরাল এডিমা করে, স্পেশালি হোয়েন ইনসুলিন অ্যান্ড সালফোনাইল ইউরিয়া আর ইউজড উইথ থায়াজোলিডিন ডায়নস। তারপরে কী করে? এরা হচ্ছে TG লেভেল কমায় এবং স্লাইটলি HDL লেভেল ইনক্রিজ করে এবং টেরাটোজেনিক ইফেক্ট দেখায়, ঠিক আছে। এরপরে কী করে? এরপরে হচ্ছে ইনক্রেটিনস মাইমেটিক্স, ঠিক আছে। ইনক্রেটিং মাইমেটিক্সের সাইড ইফেক্ট হচ্ছে এরা হচ্ছে GI আপসেট করে। তাহলে ইনক্রেটিং মাইমেটিক্স কী করে? GI আপসেট করে।
নাও ডায়াগনোসিস অফ দ্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ফার্স্ট আমরা ক্লিনিক্যাল ফিচার দেখি। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কী হইতে পারে? একটা হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সাইন সিমটম অফ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ উইল বি প্রেজেন্ট। পেরিফেরাল সার্কুলেশনের কোনো প্রবলেম হলে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, অ্যাবসেন্ট অর হাইপোভলিমিক পেরিফেরাল পালস। ইনভেস্টিগেশন কী করবো? একটা হচ্ছে ইসিজি করবো হার্টের ঠিক আছে নাকি, আর একটা হচ্ছে কালার ডপলার করবো ব্লাড ভেসেলে কোনো প্রবলেম আছে নাকি। এরপর হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য মাইক্রোভাস্কুলার ক্ষেত্রে কী ডায়াগনোসিস করবো? একটা হচ্ছে অপটিক ডিস্ক, ঠিক আছে। অপটিক ডিস্কে আমরা কী করবো? এক্সামিন করবো ফান্ডোস্কোপির মাধ্যমে। 2 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ দ্য অল্টার্ড বাওয়েল হ্যাবিট। 3 নম্বর হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল সার্কুলেশন অ্যান্ড টেস্ট ফর পেরিফেরাল সেন্সেশন। এই 4টা জিনিস করবো হচ্ছে মাইক্রোভাস্কুলার। এবার একটা কোশ্চেন দেখা যাক। 55 হ্যাজ বিন ডায়াবেটিক ফর লাস্ট 20 ইয়ার্স, নাও কমপ্লেনিং ফর বায়োল্যাটারাল অ্যাঙ্কেল সোয়েলিং। তাহলে একজন 55 বছর বয়স, সে হচ্ছে 20 বছর ধরে ডায়াবেটিক্স ভুগতেছে, ডায়াবেটিক্স আছে, এবং সে এখন তার অ্যাঙ্কেল সোয়েলিং, বায়োল্যাটারাল অ্যাঙ্কেল সোয়েলিং নিয়ে কমপ্লেন করতেছে। তো তার ডিডি কী হইতে পারে? একটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনিতে সমস্যা হয়ে গেছে যার জন্য তার রেনাল ফেলার মাধ্যমে অ্যাঙ্কেল এডিমা হইতেছে, অথবা তার কী হতে পারে? ডায়াবেটিক্স মেলিটাস উইথ হার্ট ফেইলার্স। ইনভেস্টিগেশন কী করবো? কিডনিতে কোনো সমস্যা আছে কিনা সেজন্য আমরা ক্রিয়েটিনিন, ইউরিন ফর গ্লুকোজ অ্যান্ড প্রোটিন ডায়াবেটিক্সের ক্ষেত্রে। এরপর তার ইসিজি করবো, ইসিজির পরে আমরা ইকো করবো, এরপর হচ্ছে অ্যাবডোমেন একটা ইউএসজি করবো। আদার্সের মধ্যে কী করতে পারে? একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ অ্যান্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট দেখতে পারি, HbA1c অ্যান্ড সেরাম ফাস্টিং লিপিড প্রোফাইল একটা করে দেখতে পারি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।